আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের ফেসবুক লাইভে যুক্ত হওয়া সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক স্বাগতম। আমি শিহাব সিয়াম, এক্সক্যারেট রংপুর ক্যাডেট কলেজ, আপনাদের হোস্ট হিসেবে আজকে আছি। আজকের লাইভটি বিশেষভাবে তাদের জন্য যারা ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং সামনে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ ভাইভা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই ভাইভা নিয়ে ভয়, দুশ্চিন্তা এবং কনফিউশনে ভুগছো। তাই আজকের এই লাইভে আমরা চেষ্টা করব সেই ভয় দূর করতে, বাস্তব অভিজ্ঞতার আলোকে পরিষ্কার ধারণা দিতে। আর আজকে আমরা এই লাইভে জানবো ভাইভা বোর্ডে আসলে কি হয়, বোর্ড মেম্বাররা কি দেখতে চায়, বোর্ড মেম্বাররা কি দেখতে চান, কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখতে হয় এবং বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আমরা চেষ্টা করব লাইভের উত্তর দেওয়ার। আর ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও প্রশ্ন করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সবচেয়ে ভালো বিষয় হলো আজকে আমাদের লাইভে আছেন এমন তিনজন অতিথি যাদের অভিজ্ঞতা সরাসরি ক্যাডেট কলেজের ভাইভা বোর্ডের সাথে জড়িত। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রথম অতিথি, যিনি একজন সম্মানিত ক্যাডেট কলেজের অধ্যক্ষ, প্রফেসর রেজাউল করিম স্যার, যিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে দীর্ঘ 1 বছরের মতো অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। আমাদের দ্বিতীয় অতিথি, তিনি একাধারে তার দুইটা পরিচয় আছে, তিনি মেজর আহমেদ স্যার, রিটায়ার্ড এবং এক্স ক্যাডেট অফ মির্জাপুর ক্যাডেট কলেজ। এবং আমাদের তৃতীয় অতিথি হলো এক্স ক্যাডেট খালিদ, রংপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, আর আমি নিজে শিহাব, এক্স ক্যাডেট রংপুর ক্যাডেট কলেজ। স্যার, আমরা আসলে আমাদের এই লাইভ সেশনে কিছু কমন কোয়েশ্চেন থাকে স্টুডেন্টদের প্লাস গার্ডিয়ানদের, সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমরা মানে দেওয়ার ট্রাই করব। সো আমি আপনাদেরকে কোয়েশ্চেনগুলো করব স্যার, আপনি মানে যথাসাধ্য আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন আমাদের সাথে। আমি প্রথমে রেজাউল করিম স্যারকে এটি প্রশ্ন করতে চাই যে আসলে ভাইভা বোর্ডে কি ধরনের পরিবেশ থাকে স্যার? মানে আপনি তো ভাইভা বোর্ডে ছিলেন, আপনার এক্সপেরিয়েন্স অনেক, সো আপনি যদি একটু শেয়ার করতেন যে ভাইভা বোর্ডের পরিবেশটা আসলে কিরকম হয়। ভাইভা বোর্ডে আমরা চেষ্টা করি স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে, যাতে করে একজন ক্যান্ডিডেট ভাইভা দিতে এসে যেন স্বচ্ছন্দ বোধ করে, সে যেন স্বাভাবিকভাবে তার প্রশ্নের উত্তরগুলি সে দিতে পারে। এবং আমরা প্রতিটি ক্যান্ডিডেটকে তাদের আসার পর স্বাভাবিক করতে চেষ্টা করি, যাতে সে নার্ভাস না হয়। এইভাবে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি সে তার জ্ঞানের পরিধি কতটুকু, সে কতটুকু জানে এবং সে কতটুকু উত্তর দিতে পারে। এইভাবে আমরা প্রত্যেকটি স্টুডেন্টদের কাছ থেকেই আমরা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করি বিভিন্ন সহজ প্রশ্ন, বিভিন্ন ভাবে তার পারিবারিক অবস্থা, যাতে করে আমরা একবারে একটি ছাত্রের কাছ থেকে আমরা সবকিছু জেনে নেই, যাতে সে যেটুকু জ্ঞান আছে তার মধ্যে সেটুকু আমরা আমরা দেখে থাকি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এবারে প্রশ্নটা আমি করতে চাই মেজর আহমেদ স্যারকে। স্যার, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে যে আপনি অনেক ভাইভা কন্ডাক্ট করেছেন, প্লাস এক্স ক্যাডেট যেহেতু আপনি, সো আপনি আপনার লাইফের প্রত্যেকটা স্টেজেই ভাইভা দিয়ে দিয়ে এই পর্যায়ে পর্যন্ত এসেছেন স্যার। স্যার, আপনার কি মনে হয় যে বোর্ড মেম্বাররা মূলত কি দেখতে চান ভাইভা বোর্ডে? একটা ক্লাস 6 এর বাচ্চার কাছে তাদের এক্সপেকটেশনটা আসলে কি ধরনের স্যার? তুমি এই প্রশ্ন করতে করতে লাস্টে একটা ক্লু দিয়ে দিছো যে ক্লাস 6 এর বাচ্চার কাছে। এখন দেখো ক্লাস 6 এর বাচ্চার কাছে কি জিনিস তুমি আসলে চাও। তার কাছে যেটা দরকার, সে এরকম একটা হোস্টেলের মতো পরিবেশে নর্মাল পড়াশোনা চালা যেতে পারবে কিনা, তার মানসিক দৃঢ়তা কত দূর এবং সে সেলফ ডিপেন্ডেন্ট কিনা, এটাই জানার চেষ্টা করা হলো বোর্ড। হ্যাঁ, একটা 6 এর ছেলের কাছ থেকে আমি জ্ঞানের কত বহর বাই জানতে পারবো বলো? এখন সে ক্যাডেট কলেজের জন্য সুইটেবল কিনা, মানসিক ভাবে কতখানি শক্তিশালী
এবং সে কতখানি কনফিডেন্ট, যতখানি কনফিডেন্ট সে ওখানে দেখাতে পারবে, ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। এখন ওখানে সাধারণত বোর্ডে 3জন মেম্বার থাকেন, একজন তো প্রিন্সিপাল থাকেন, স্যার বললেন, স্যার নিজেই ছিলেন, এবং স্যার প্রিন্সিপাল স্যাররা হচ্ছে সবসময় চায় হচ্ছিল যে ছেলেটাকে নিয়ে হোমসিক না, যে সে ছেলেটা পারবে এটা খুঁজে বের করার জন্য। আচ্ছা, অ্যাডজুটেন্ট দেখে ছেলের ভিতর সাহস আছে কিনা, হাউস মাস্টার আরেকজন থাকেন, এই রিলেটেড দুই একটা কোশ্চেন করেন, হ্যাঁ, কবিতা আবৃত্তি করো, এই একটা নামটা বলে বা লসাগু গসাগু দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যে সাবজেক্টে তিনি হন। সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয়েছে কনফিডেন্ট, হাসি খুশি, নার্ভাস হচ্ছে না একটা 6 এর বাচ্চা, সেটা হচ্ছিল মেন ক্রাইটেরিয়া বা এই কি বলে মেজর ক্রাইটেরিয়া। আর অন্যান্য যেটা একটু জ্ঞান বা তার ড্রেস আপ, কথাবার্তা, এগুলো হচ্ছে মাইনর ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে। প্রিন্সিপাল স্যার আরো বলতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আপনি কিছু বলতে চান স্যার? রিজার্ভ করুন স্যার। মেজর আহমেদ তো খুব সুন্দরভাবে কথা বলেছে। যদিও আমি দীর্ঘদিন মির্জাপুর ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছি এবং আমি মেজর আহমদ খুব মানে দেখে মনে হয় আমার থেকে অনেক প্রবীণ, কিন্তু আমার সমস্যা হবে ওনার বয়স। আমার মির্জাপুর ক্যাডেট কলেজে আমি যখন 90-তে আসি, এর আগে মেজর আহমেদ মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পাস করে চলে গেছেন। তো উনি খুবই এক্সপিরিয়েন্স পারসন, কারণ দীর্ঘদিন আমি তার সাথে চলেছি এবং খুবই স্বাভাবিক, সহজ এবং সহজভাবে সে স্টুডেন্টদেরকে যেভাবে মূল্যায়ন করে আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, উনি বলেছে যে 6 এর বাচ্চা কিভাবে কত কিছু আর জ্ঞানের পরিধি, আসলে ওই বাস্তবটা ওইটাই যে একটি বাচ্চা বাবা মা ছেড়ে হোস্টেলে থাকবে, সে কি থাকার উপযুক্ত কিনা, এটাই হলো মেইন দেখার বিষয়। যেহেতু একটা বাচ্চা রিটেন পাস করে আসে, সে তো কিছু জ্ঞান তার আছেই। তারপরে আমরা যেটা বেসিক্যালি দেখি যে সে এখানে টিকবে কিনা ক্যাডেট কলেজে, বাবা মা ছেড়ে এই পরিবেশে, ক্যাডেট কলেজের পরিবেশে সে থাকতে পারবে কিনা, এইগুলি মেইনলি আমরা মূল্যায়ন করি। একটা বাচ্চা ভর্তি হয়ে যদি না থাকতে পারে, তখন এটা তার জন্য ক্ষতি, আবার ক্যাডেট কলেজের জন্য ক্ষতি। তো আমরা এই উভয় দিক বিবেচনা করেই আমরা একটি বাচ্চা সিলেক্ট করি, যাতে করে সে তার ক্যাডেট কলেজের লাইফে সে টিকে থাকতে পারে এবং ভবিষ্যতে সে পড়ালেখা চালিয়ে যেতে পারে। ধন্যবাদ ধন্যবাদ স্যার। অনুষ্ঠানে এই পর্যায়ে মেজর আহমেদ স্যারকে আমি আবার স্যারের কাছে একটু ব্যাক করতে চাই আর কি। স্যার, আপনি যেহেতু মনস্তাত্ত্বিক বিষয়ে একটু বেশি বিজ্ঞ বলে আমি মনে করছি, সেজন্য আপনার কাছ থেকে আমার জানার ইচ্ছা হলো স্যার, যে ভাই আসলে ছাত্রদের সব থেকে সাধারণ যে ভুলগুলো থাকে স্যার, সেই ভুলগুলো আসলে কি বলে আপনি মনে করছেন স্যার? যে স্যার আপনি যদি এক্সপ্লেইন করতেন স্যার। না, আমি তোমাকে বলি, শোনো, মানুষ কনফিডেন্স, যেটা বললাম, 6 এর বাচ্চাকে কোশ্চেন করে করে তাকে কনফিডেন্ট করে ফেলতে হবে। হ্যাঁ, যখন তাকে কনফিডেন্সটা গ্রো করে দিবা, ভাইবা বোর্ড মানে দোজ হু আর অ্যাক্রস দি টেবল, হ্যাঁ, তারা যদি মনে করে সেটা কনফিডেন্ট, সেটা হলো ইম্পর্টেন্ট। আর কনফিডেন্ট মনে করবে কি, কতগুলা এর ইন্ডিকেটরস আছে। হ্যাঁ, তুমি স্মার্টলি ঢুকছো একদম, স্যার, হ্যাঁ, ভয়েস টোন, স্যার আসসালামু আলাইকুম স্যার, মে আই প্লিজ কাম ইন স্যার। আচ্ছা স্যার, মে আই প্লিজ কাম ইন স্যার। স্যার ওই ফার্স্টে ঘাবড়ে গেছে, চেয়ারে বসতেছে, বসার পরে হাত পা কাঁপতেছে, হ্যাঁ, তারপর আই কন্ট্যাক্ট করতে পারতেছে না। এই জন্য আমি বারবার বলি ডেলিভারেট প্র্যাকটিস করতে হবে। যে যার দিকে কথা বলতেছে, ইন্টারভিউ টেকনিক গুলো আছে, এটা গুগল সার্চ দিলে পাবা, যে হাউ টু ডু গুড ইন অ্যান ইন্টারভিউ। হ্যাঁ, বাপ মারে যদি হয় তারা ছেলেদেরকে দেখাতে পারে, এই 5-6টা পয়েন্ট আছে। আচ্ছা, এখন গলার স্বর তোমার বললাম, সুন্দর করে দাঁড়াইছো, বসতে বলছে সুন্দর করে বসছো, হাত পা কাঁপতেছে না, যা ভুল হলে সরি স্যার বলতেছো। হাসি হচ্ছে আর একটা পয়েন্ট। হ্যাঁ, যে সুন্দর করে হেসে কথা বলতেছে তার সে নার্ভাস না, যার চোখ বড় হয়ে গেছে, হ্যাঁ, মরা মাছের মতো, সে তো অবস্থা খারাপ, যে ভয় পেয়ে গেছে প্রচন্ড। ভয় পাওয়া যাবে না, নার্ভাস থাকতে হবে না। হ্যাঁ, অনেকে আবার দেখা গেছে ভাইবা বোর্ডে সে কেন্দ্রেও দিছে, ক্লাস 6 এর বাচ্চা, সে দেখে যখন কঠিন প্রশ্ন করতেছে, অ্যাডজুটেন্টের ইউনিফর্ম দেখছে, এই হয়ে গেছে কাজ। তো প্র্যাকটিস করে 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 করে
তার কনফিডেন্সটা বাড়াতে হবে। 5-6 বার যে প্র্যাকটিস করবে বা আরো যে প্র্যাকটিস করবে, যে কোশ্চেন গুলা কতখানি আর ভ্যারিয়েশন হবে। হ্যাঁ, সে যখন একটা পূর্ব প্রস্তুতি থাকবে তখন নার্ভাস কম হবে। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার করতে হবে। এরপরে যদি না হয় কারো, ভাগ্য। দেখো এই থাক, এটা একটা এই কি বলে খুবই বিটার ট্রুথ। দেখো আমি দেখতেছিলাম তোমার নামের পিছনে অমুক অমুক এক্স অফিসার ক্যাডেট 87, ইউ ডিড ইউর বেস্ট, ইউ ট্রাইড ইউর বেস্ট। লাক কি সবসময় সবাইকে ফেভার করে? লাক ফেভার করেনি এখন স্যার। দেখো হ্যাঁ, রিটেনে এতগুলো ছেলে চান্স পাইছে, পাওয়ার পরে এতগুলো ছেলে ভাইবা যাবে, এবং বিশ্বাস করো কেউ কি হচ্ছে কম না, কেউ কি হচ্ছে কম না। আমি যেসব ছেলেগুলো বের হয়ে আসে আইসিসবি, আমার মনে হচ্ছে প্রত্যেকটা ছেলে এই কি বলে আর্মিতে যাওয়ার যোগ্য। ঠিক একইভাবে ক্যারেক্ট কলেজে প্রত্যেকটা ছেলে ক্যারেক্ট কলেজে পড়ার যোগ্য। হ্যাঁ, এখন এই শর্ট আউট করতে হবে বলে হয়ে গেছে প্রবলেম। কিছু জায়গায় বাদ দিতে হবে, কিভাবে বাদ দেবে? এটা একটা মানে টাই যুদ্ধ। তো এইখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, করার পরে হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। এখানে আমি ছেলেদের কোনো দোষ দেবো না। তো তুমি যেটা প্রশ্ন করছো, আবার একটা আমি কি বলে সাম আপ করি। এক হচ্ছে হলো, যখন ঢুকবে অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ থাকবে পজিটিভ, স্টেট দাঁড়াবে, কাপড় চোপড় পরিষ্কার থাকবে, জুতা পরিষ্কার থাকবে, চোখ একদম করবে, এবং ভয়েস, স্যার মে আই প্লিজ কাম ইন স্যার। যখন বসতে বসতে স্যার থ্যাংক ইউ স্যার বলে সুন্দর করে বসা, হাত পা কাঁপবে না। হ্যাঁ, যেটা পারবে সুন্দর করে উত্তর দেবে, যেটা পারবে না স্যার সরি স্যার আমি জানি না বলে একটা মিষ্টি হাসি, যেন বোঝা যায় ছেলেটার ভিতর দম আছে, কনফিডেন্স আছে। জি স্যার। এটাই মেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনার ওই ড্রেসের কথা শুনে মনে আসলো, মানে আমাদের এখানে যারা ভাইবা প্র্যাকটিসের জন্য আসে অধিকাংশ সময় আমাদের রেজাল্ট করুন স্যারকে কোশ্চেন করেন যে ড্রেসটা আসলে কি ধরনের হবে। তো এই ব্যাপারে যদি স্যার একটু বিস্তারিতভাবে বলতেন রেজাল্ট করুন স্যার। ড্রেস বলতে স্বাভাবিক ড্রেস, স্বাভাবিক ড্রেস বলতে সে যেমন ফুল শার্ট পরবে, এটা একটা স্বাভাবিক ভদ্রতা বজায় রাখে। এবং একটা প্যান্ট পরবে, জিন্স প্যান্ট না অবশ্যই, ভালো প্যান্ট পরবে, এবং ফর্মাল প্যান্ট স্যার। অক্সফোর্ড শু পরে আসবে, যাতে করে সে একটা স্বাভাবিক এক জায়গায় গেলে যাতে ভালো দেখায়। এবং এইটাই হলো মেইন জিনিস। ওদের অনেকে দেখা যাচ্ছে যে শার্ট ভালো পরলো না, হাফ শার্ট পরে আসলো, অনেকে দেখা যাচ্ছে যে স্যান্ডেল পরে আসলো, অনেকে দেখা যাচ্ছে একটা জিন্সের প্যান্ট পরে আসলো। এটা দেখতে দৃষ্টিকটু। এক জায়গায় ভাইবা দিতে যাচ্ছে, একটা ওখানে বিজ্ঞ শিক্ষকরা আছে, প্রিন্সিপাল আছে, ওনারা প্রথম লুকটাই যেন ভালো দেখায়, এটা হলো মেইন। ভাইবার বোর্ডে আসল ভাইবারটা তো তাকে নির্বাচন করা, সে দেখতে কিরকম। প্রথম দেখায় যদি তাকে ভালো দেখায়, দেখতে যদি ভালো দেখায়, তখন স্বাভাবিকভাবে সবার মনটা ভালো থাকবে, তাকে সেইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে। আর দেখাটাই যদি ভালো না হয়, তাইলে স্বাভাবিকই সবাই তার প্রতি একটা ভালো দৃষ্টি থাকবে না, তার প্রতি একটা সব ইয়া থাকবে না। এই জন্য আমি সবাইকে বলি যে ড্রেসটা যেন মার্জিত হয়। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আগে দর্শনধারী পরে গুণ বিচারী স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই পর্যায়ে স্যার আমি আমাদের ছোট ভাই খালিদ, তাকে স্যার তার ভাইবার যে এক্সপেরিয়েন্স, সে যেহেতু রিসেন্টলি স্যার হচ্ছে ভাইবা মানে ফেস করেছে আর কি, তার একটা ছোটখাটো এক্সপেরিয়েন্স আমরা শুনে নিতে চাই স্যার। খালিদ। আচ্ছা ঠিক। আচ্ছা, রিসেন্টলি বলতে বেশ আগেই, খুব একটা যে রিসেন্ট এমনও না, আজকে থেকে হয়তো 5-6-7 বছর আগে হবে। বাট ভাইবার যে এক্সপেরিয়েন্স গুলো, এগুলো আসলে অলমোস্ট সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনেকটা সেমই থাকে। দেখা যায় যে ভাইভাতে যাওয়ার পরে শুরুতেই যদি ক্যান্ডিডেট একটু নার্ভাস দেখা যায়, যে ক্যান্ডিডেট একটু নার্ভাস, তাকে হয়তো পার্টিকুলার কিছু একটা কোশ্চেন করা হয়, যে অনেক সময় দেখা যায় যে একটা ম্যাথ কোশ্চেন দিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে সারাউন্ডিংস গ্লোব নিয়ে কোশ্চেন করা হয়, অনেক ফানি কোশ্চেনও করা হয়। তো আমি একটু নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করি একটু। যেমন আমি যখন কলেজে ভাইবা দিতে যাই, আমাকে একটা কোশ্চেন করা হয় শুরুর দিকেই, যে ছেলেদের নাম লাল হয়, কালা হয়, মেয়েদের নাম হয় না কেন? আবার মেয়েদের নাম কমলা গোলাপি হয়, ছেলেদের হয় না কেন? তো আমি সুন্দর করে বললাম যে স্যার, এই ওয়ার্ড গুলো, এই শব্দগুলো হচ্ছে অনেকটা পুরুষত্ব বোঝায় আর কি। আমরা যে পুরুষ বাচক বোঝায়, যে আমরা যে ইংলিশ গ্রামারে পড়ি যে সান, দেন হচ্ছে আরো যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে পুরুষ, সাধারণত ম্যাসকুলিন বোঝানো হয়। আবার মুন, আর্থ, এগুলোকে ফ্যামিলিন বোঝানো হয়। এই সেন্স থেকে হচ্ছে এই ওয়ার্ড গুলোকে আর কি মানে ছেলেবাচক এবং মেয়েবাচক হিসেবে আমরা যে
কনসিডার করি। তো এই ধরনের ফানি কোশ্চেনও করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি যেমন ভাইবা বোর্ডে 2 থেকে 3টা গান গেয়েছিলাম, গান গেতে দেওয়া যায়। তো জেনারেলি দেখা যায় ভাইবা বোর্ড হচ্ছে পুরোটাই নিজের গল্পের মতো, যে আমরা যতটা ফ্রিলি গল্প করতে পারি, আমাদের যারা ইন্টারভিউয়ার তাদের সাথে যতটা ফ্রি এবং ফ্র্যাঙ্ক হতে পারি, ততটাই আমাদের জন্য ব্যক্তিগতভাবে ভালো। জিনিসটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আসে। আমি পার্সোনালি আমার ভাইবা বোর্ডে অনেক ফান করেছি। আমি গান গেয়েছি, এই ধরনের ইন্টারেস্টিং কোশ্চেন আমরা ফেস করেছি, এবং দেখা যায় যে মাঝে মাঝে আমাকে যেমন কিছুটা 7 থেকে 8টা ম্যাথও করতে দিত, ছোটখাটো ম্যাথ। তো বলা যায় ওভারঅল এক্সপেরিয়েন্স গুলো হচ্ছে ইন্টারেস্টিং ও ফানি। স্যার, আহমেদ স্যার, আপনিও তো ভাইবা ফেস করেছিলেন স্যার, আপনার যদি কোনো ফানি এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে চান স্যার। আচ্ছা, আমি তো তুমি ফার্স্টে বলতেছো ফানি, আর আমিও হলো মানুষটাও ফানি, বুঝছো? তো জি স্যার। হ্যাঁ, আমি ওই ক্যারেক্টারে বেশি পানিশমেন্ট খাইছে হচ্ছিল শুধু মিটি মিটি হাসার জন্য। সিনিয়ররা তো হাসি পছন্দ করে না ক্লাস। হ্যাঁ, আচ্ছা, ভাইবা বোর্ডে গেছি, সুন্দর করে মিষ্টি করে হেসে ঢুকছি। বসো। আচ্ছা, 3জন স্যার ছিলেন, প্রিন্সিপাল স্যার, অ্যাডজুটেন্ট স্যার, আর হচ্ছে একজন হাউস মাস্টার স্যার ছিলেন। হ্যাঁ, হাউস মাস্টার ছিলেন স্যার রেজাউল করিম স্যার, চিনবে, গফুর স্যার ছিলেন স্যার। হ্যাঁ, চিনি। তো গফুর স্যার ছিলেন আমার হাউস মাস্টার, ফিজিক্সের শিক্ষক। তার ছেলে এই কি বলে 3জন ক্যারেক্ট কলেজে পড়াশোনা করছে স্যার, খুবই ভালো মানুষ এবং খুবই জ্ঞানী মানুষ ছিলেন। আচ্ছা, আর একজন ছিল হলো রফিক স্যার, পরে জেনারেল হিসেবে রিটায়ার করছেন। জেনারেল আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেল রফিক। আচ্ছা, তো এই স্যার অ্যাডমিটার স্যার যেরকম জিজ্ঞেস করছে, হ্যাঁ তুমি কি থাকতে পারবা নাকি ক্যারেক্ট কলেজে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো খুব নরম সরম ছেলে। আমি বলছি, না স্যার আমি পারবো। কিভাবে পারবা? এই বাসা ছেড়ে কতদিন তুমি বাপ মাকে ছেড়ে এই বাইরে ছিল? আচ্ছা, যেরকম যেরকম এই ধরো তোমার নানার বাসায় দাদার বাসায় কতদিন ছিল? স্যার এই 15-20 দিন ছিলাম। এখানে তো তোমাকে 3 মাস থাকতে হবে, থাকবা কিভাবে? তোমার পক্ষে সম্ভব না। তো দেখতে যাচ্ছে, আমি বুঝলাম অ্যাডমিটেড আর্মির মানুষ, উনি দেখতে চাচ্ছে যে আমার ভিতর সেই সাহসটা আছে কিনা। আমি না স্যার আমি পারবো, 15 দিন থাকছে, আমার কোনো সমস্যা হয় নাই, এখনো পারবো। হ্যাঁ, তারপর বলছে তোমার নিজের কাপড় চোপড় নিজেকে ধুতে হবে, জুতা পালিশ করতে হবে, বেল্ট পালিশ করতে হবে, পারবা? পারবো স্যার। আচ্ছা, কোনোদিন করছো? আমি বলছি স্যার জুতা পালিশ করছি। তো বুঝে গেছে যে খুব একটা করি নাই। হ্যাঁ, তুমি তো করো না, এমনি বলছো। তো আমি দেখলাম অ্যাডিকশন দেখতে যাচ্ছে যে সেটা পারবে কিনা। হ্যাঁ, সকালে দৌড়াইছো, ফিজিক্যাল ফিটনেস আছে। আচ্ছা, হাউস মাস্টার স্যার ছিলেন হলো যেহেতু একটু দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, এই যে অঙ্কের দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। হ্যাঁ, তো উত্তর দিতে পারলাম। পয়েন্টের পরে 005 বলে। হ্যাঁ, 005 বলে, তাই না? আমরা তো পয়েন্টের পরে 0.105 বলি বা 005 বলি, পয়েন্টের পরে কিন্তু 105 বলি না। হ্যাঁ, কলম দিয়ে ফোঁটা দিয়ে এরকম 0105 এরকম বলো কি লেখা আছে। তো পয়েন্টের পরে তো আর 1005 বলা যাবে না, পয়েন্ট 1005। তো স্যার খুশি হলেন, ইয়েস ঠিক আছে। হ্যাঁ, আর তোমার হ্যাঁ প্রিন্সিপাল, তুমি কোনো কবিতা আবৃত্তি করতে পারো? কবিতা? হ্যাঁ, করো তো দেখি। তো আমি কবিতা আবৃত্তি জানতাম যে এরকম জিজ্ঞেস করে, তো কবিতা আবৃত্তি করলাম, খুশি হলো। তারপর আরো এরকম টুকিটাকি প্রশ্ন, যে এই তোমার ইংরেজির একটা জিজ্ঞেস করলো, আমি স্কুলে যাই, গরু ঘাস খায়। হ্যাঁ, ছোটখাটো প্রশ্ন। আমি দেখলাম আমি হেসে উত্তর দিচ্ছিলাম বলে সারা খুশি হচ্ছিলেন যে হ্যাঁ ছেলেটার ভিতর সাহস আছে। হ্যাঁ, তো এইটাই আমার এক্সপিরিয়েন্স। আমি দেখিনি যে খুব একটা কঠিন কোশ্চেন করছে বা আমাকে আসলে বিসিএস ক্যাডারের কোনো প্রশ্ন নাই, সবগুলো কোশ্চেনই খুব ভালো ছিল। হ্যাঁ, আমি পছন্দ করছি, ইজি ছিল। আর আর আমি তো আমি ভাইবা দিছি হচ্ছে হলো 1981 সালে। তোমাদের কেউ জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে, বুঝছো? কারা কারা জন্মগ্রহণ করছে? হ্যাঁ, আমার জন্ম 2003 সালে স্যার। 2003। আর আমার ভাইবা হ্যাঁ 81 সাল। চিন্তা করো, আমি যে মনে করে তোমাদেরকে বলতে পারতেছি, আর প্রিন্সিপাল স্যার তো বললো নি, স্যারের বয়স অর্ধেকের চেয়ে আমার কম, তারপর স্যার চেয়ে বেশি লাগে বুড়া। তার মানে ব্রেন কতখানি নাই, মাথায় তো দেখো খালি বুড়া, বুঝছো? তারপরে এত কষ্ট করে মনে করে বলতে পারছি, এটাই আমার জন্য মানে ইয়ে। যখন দেখা হবে কি বলে লেবু চা খাওয়াই আমাকে। থ্যাংক ইউ। মেজর আহমেদ, মেজর আহমেদ, তুমি তো 81 সালে ক্যাডেট কলেজে ভর্তির জন্য ভাইবা দিছো, আর আমি 84 ক্যাডেট কলেজে জয়েন করি। এবার বুঝো।
স্যার আপনি আমার চেয়ে ইয়াং লাগে স্যার, কতখানি টেনশনে আছি স্যার আমি। আল্লাহ বাঁচাইয়া রাখুক, তোমাকে সুস্থ রাখুক। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার এখন কমন কোয়েশ্চেন হচ্ছে স্যার, এখন তো ভাইবা বোর্ডে স্টুডেন্টদের সাথে অভিভাবককেও ডাকা হয় স্যার। সো অভিভাবকদের একটা কোয়েশ্চেন থাকে যে অভিভাবককে আসলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, বা আদৌ প্রশ্ন জিজ্ঞেস করে কিনা, বা কোনো ফিডব্যাক দেয় কিনা স্যার। স্যার এটা নিয়ে যদি আমাদের রেজাল্ট স্যার কিছু বলতেন। অভিভাবকদের এখন বর্তমানে এটা চালু করেছে, বেশি দিন হয় নাই। এটা চালু করেছে অভিভাবকদের সাথে যে কিছু ব্যাপার আছে, যে ওরা যে ইয়ারলি ওরা যে স্টেটমেন্ট দিয়েছে বাচ্চার সম্পর্কে দরখাস্ত করার সময়, সেইগুলি যাচাই বাছাই করার জন্য, এবং তাদের যে ফিস যে নির্ধারণ, আগে ক্যাডেট কলেজে এটা করা হইতো, ইন্ডিভিজুয়ালি করা হইতো, এখন ওই সেন্ট্রালি এটা করা হয়। এই জন্য অভিভাবকদের শেষে এটা রিসেন্টলি চালু করেছে, এটা আগে ছিল না স্যার। ওই যে স্যালারির উপরে স্যার হচ্ছে যে আমাদের যে মান্থলি পেমেন্টটা থাকে স্যার, ওটা স্যালারির উপরে ক্যালকুলেট করার জন্য টাকা হয়, আর যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো মানে যাচাই বাছাই করা হয় স্যার। স্যার এখন মানে অনুষ্ঠানের পর্যায়ে আসলে আমরা কমেন্ট বক্সটা একটু লক্ষ্য করতে যাচ্ছি। কমেন্ট বক্সে স্যার একটা কমন কোয়েশ্চেন থাকে স্যার সবার, মানে এখানে তো আমি রংপুর ক্যাডেট কলেজের, খালিদ রংপুর ক্যাডেট কলেজের, রেজাউল করিম স্যার তো সব ক্যাডেট কলেজেরই মোটামুটি ক্লাস নিয়েছেন, আর আহমেদ স্যার তো নিজেও মির্জাপুর ক্যাডেট কলেজের। এখন সবার কোয়েশ্চেন হচ্ছে যে আসলে আমরা কোন ক্যাডেট কলেজে জয়েন করবো, আর কোন ক্যাডেট কলেজটা বেস্ট। স্যার এটা নিয়ে যদি আহমেদ স্যার কিছু বলতেন স্যার, আসলে রংপুর ক্যাডেট কলেজ বেস্ট নাকি মির্জাপুর ক্যাডেট কলেজ? দিছো তো মানে বুঝছো, এখন থার্ড আম্পায়ার লাগবে। এখন তুমি যে এই এমন লোককে জিজ্ঞেস করছো, আমি কিভাবে মির্জাপুর ক্যারেক্টার ছাড়া অন্য ক্যারেক্টার বলি বলো? হ্যাঁ, ডিফিকাল্ট আমার জন্য। আচ্ছা, তারপরে আমার কাছে মনে হয় যার বাড়ির কাছে যার যে ক্যারেক্টার করে সেটা বেস্ট হওয়া উচিত। কেননা মনে করো, ধরো এই যত কিছু বলো না, আমার দেশ বাংলাদেশ, তাই না? তুমি ধরো রংপুর ক্যারেক্ট করো, যে রংপুরের কাছাকাছি যেটা থাকবে তোমার এলাকার সেটাই গর্ব, সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, আর বিশ্বাস করো পড়াশোনাটা প্রত্যেকটা ক্যারেক্ট কলেজের একই রকম সিলেবাস, একইভাবে পড়ায়, একই সিস্টেম, মানে এর কোনো পার্থক্য নাই। পার্থক্য করাই ডিফিকাল্ট। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। পুরোনো ক্যারেক্ট কলেজ ছিল, পুরোনো মানে আমার মতো ওল্ড। এই যে তোমার দুজন যেরকম আছো না, স্যার হচ্ছে আমি স্যার এর হচ্ছে বয়স্ক মানুষ। আমরা মির্জাপুর ক্যারেক্ট ওই সময় ছিল পাকিস্তান আমল ক্যারেক্ট কলেজ। তোমরা ইয়াং ছেলে ইয়াং ক্যারেক্ট কলেজে আসছো। হ্যাঁ, আবার যখন দুদিন পর ক্যারেক্ট কলেজ হবে সেটা আবার আর এক হবে, কিন্তু জিনিস তো একই স্যার তো সব ক্যারেক্ট কলেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সব জায়গায় আর্মির প্রিন্সিপাল, সব জায়গায় আর্মির অ্যাডজুটেন্ট। এখন জিনিস সব ভালো খারাপ নাই, তুমি নিজের রেজাল্ট নিজে গিয়ে করতে হবে। দেখা গেছে যে এই মির্জাপুর ক্যারেক্ট কলেজ থেকে সোডা বানার পাচ্ছে, রংপুর থেকেও সোডা বানার পাচ্ছে, আবার ঝিনাইদহ থেকেও সোডা বানার পাচ্ছে। হ্যাঁ, কাকে খারাপ বলবা? আবার সেম একই ব্যাপার, বিএড মেডিকেল একই ব্যাপার, যে খুব একটা যে পার্থক্য করতে পারতেছে তেমন না। এই বছর ধরে এই ক্যারেক্টার করতেছে, ওই বছর ওই ক্যারেক্টার করতেছে। স্যার শিক্ষকও পুরা ক্যারেক্টার তারা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ওইভাবে কেউ ভালো খারাপ বলার কিন্তু আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, আমার মনে হয় না এটা থার্ড আম্পায়ারও পারবে না, ফোর্থ আম্পায়ার লাগবে, বুঝছো? স্যার এই ব্যাপারটা আমি স্যারের কাছে আর কি শুনতে যাচ্ছি। স্যার আপনি তো মোটামুটি সব ক্যাডেট কলেজে ঘুরেছেন স্যার, তো আপনি যদি একটু বলতেন যে আসলে আপনার ক্ষেত্রে কোন বিষয়টা সব থেকে বেশি কার্যকর ছিল? এখন ওই যে মেজর আহমেদ বলেছে না, ইনডাইরেক্টলি এড়াইয়ে গেছে। ব্যাপার হলো যে তুমি রংপুরে লেখাপড়া করেছো, তোমার কাছে বেস্ট রংপুর, আর মেজর আহমেদ বলবে যে মির্জাপুর ক্যাডেট কলেজ বেস্ট বাংলাদেশে। তো এইটা হলো যে ক্যাডেট কলেজ সবগুলি ভালো, আমরাও আইডেন্টিফাই করে বলতে পারবো না, কারণ আমরা অনেকগুলি ক্যাডেট কলেজে আমরা চাকরির সুবাদে ঘুরেছি। আমাদের কাছে ওই একই কথা, যে আমরা যে কলেজে যখন ছিলাম তখন সেইটাই আমাদের কাছে বেস্ট। তো এই জন্য লাস্টলি যখন আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে প্রিন্সিপাল হয়ে, তখন আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট। যদিও আমি মির্জাপুরে 18 বছর চাকরি করেছি, তো যাই হোক, এখন যেখানে লেখাপড়া করেছে তার কাছে সেইটাই বেস্ট, এবং আমাদের কাছে যেখানে আমরা যখন গিয়েছি তখন সেইটাই আমাদের কাছে বেস্ট কলেজ। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা খালিদ,
তোমার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু রিসেন্টলি এই ভাইবা সেশন গুলো পার করেছি, প্লাস হচ্ছে আইএসএসবির ভাইবা গুলো পার করেছি আর কি, তো অধিকাংশ মানুষেরই কোয়েশ্চেন থাকে যে মেডিকেলে আসলে কি হয় বা চোখ পরীক্ষা কিভাবে করা যায়। আমি কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকে কমেন্ট করেছেন যে মেডিকেলে চোখ পরীক্ষাটা কিভাবে করা হয়। তো এই বিষয়ে যদি তুমি মেডিকেল সম্পর্কে যদি একটা ওভারভিউ দিতে। আচ্ছা, ক্যাডেট কলেজের মেডিকেল টেস্ট আর আইএসএসবি মেডিকেল টেস্ট অনেকটা একই বলা যায়। তো এখানে বেসিক্যালি আপনার স্টুডেন্টদের চোখ পরীক্ষাটা নিয়ে অনেকেই কনসার্ন থাকে। আমরা যেহেতু আইকানের 12 নম্বর ব্রাঞ্চেও দেখলাম অনেক গার্ডিয়ান চোখ নিয়ে অনেক কনসার্ন। চোখের ক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখা হয় যে তারা আসলে কালার ব্লাইন্ড কিনা, কালার ব্লাইন্ডের যে বেসিক কালার গুলো আছে তারা সেটা আইডেন্টিফাই করতে পারে কিনা। তো এক্ষেত্রে এখানে ক্যাডেট কলেজের মেডিকেল বোর্ডের মধ্যে একটা বই থাকে, এটা কালার ব্লাইন্ডের বই বানানো পড়ে, তাই না? এর একটা নাম আছে, কালার ব্লাইন্ডের বইটা পাবে। এখানে হচ্ছে সংখ্যা থাকে বিভিন্ন, ডট ডট আকারে বিভিন্ন সংখ্যা থাকে, হয়তো 72, 71, 5, 6, 7 এরকম বিভিন্ন সংখ্যা থাকে, এবং ক্যান্ডিডেটকে বলা হয় এই সংখ্যাগুলো আইডেন্টিফাই করতে। সো যারা অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড, এবং যে অনেকে সবুজ কালার দেখতে পারে না, অনেকে হচ্ছে লাল চিনতে পারে না, সো তারা হচ্ছে এই সংখ্যাগুলো অনেক সময় বলতে পারে না যে এই সংখ্যাগুলো কি। আবার অনেক সময় হয় যে অনেক ক্যান্ডিডেট নার্ভাস হয়ে বলতে পারে না বা ভুল বলে ফেলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তাদের চোখে কোনো সমস্যা নেই। সো যারা একটু বেটার হয়, যারা হচ্ছে চোখে একটু সমস্যা আছে, আগে একটু প্র্যাকটিস করা আর কি, যে সংখ্যাগুলো কিভাবে বলতে হয় যেন নার্ভাস না হয়ে। একটা প্র্যাকটিস করা। এখানে একটা ফানি ইনসিডেন্ট এর মনে পড়ে গেল যে অনেক ইংলিশ ভার্সিটির স্টুডেন্ট থাকে যারা 71 বোঝে বাট 71 এই জিনিসটা বোঝে না। তো তারা কনফিউজড হয়ে দেখা যায় যে 71 এর জায়গায় অন্য কিছু বলে দিয়েছে, আসলে কালার ব্লাইন্ড না বাট বলে দিয়েছে আর কি। তো এরকম অনেক প্রবলেমও হতে পারে। সো চোখের এই যে আই টেস্টিং এর সময় আমার উচিত হবে ক্যান্ডিডেটদের জন্য যে একটু নার্ভাস না হয়ে যাওয়া আর কি, একটু মনোযোগ দিয়ে দেখতে পারলে এটা একটু সলভ হয়ে যাবে। আর আইক্যান একাডেমি থেকে অবশ্যই এই যে টেস্টিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে, যে ক্যান্ডিডেটদের জন্য আগে থেকে এই চোখের সমস্যাগুলো একটু দেখাতে পারে আর কি, প্রবলেমগুলো সর্ট আউট করতে পারে, যে যাদের চোখে আসলে সিরিয়াসলি প্রবলেম আছে তারা এই জিনিসগুলো কিভাবে সলভ করবে। আমাদের সম্মানিত অভিভাবক এবং ছাত্রছাত্রী যারাই আছেন তাদের সবার জন্য, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইক্যান একাডেমির মিরপুর ব্রাঞ্চ আমরা আগামী 25 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটি মেডিকেল সেশন, একটা ফ্রি মেডিকেল সেশনের অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। আপনারা এসে মেডিকেলে কি কি হয় ডক্টরের সাথে ডিরেক্টলি কথা বলে তারপর আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে রেজাল্ট করেন স্যারের কাছে আমি জানতে চাই যে একটা স্টুডেন্টের মধ্যে যে জ্ঞানমূলক যে আলোচনাগুলো থাকে, জ্ঞানের থেকে সব থেকে বেশি যে জিনিসটার উপর এমফাসাইজ করা হয় স্যার, যেটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা স্যার কি? এটিকেট, মানে ওদের বিহেভিয়ারাল যে অ্যাপ্রোচটা সেটার উপরেই স্যার, নাকি জ্ঞানমূলক বিষয়ের উপরে বেশি হচ্ছে এমফাসাইজ করা হয়? অবশ্যই এটিকেট তো আছেই, এটিকেট তার প্রশ্ন কিভাবে সে উত্তর দিচ্ছে, তার বিহেভিয়ার কিরকম, এর সাথে সাথে জ্ঞানটা দেখা হয়। সবকিছু মিলিয়ে হলো ভাইবা। ভাইবা মানে হলো যে শুধু প্রশ্নের উত্তর জানা তা না, সাইকোলজিক্যাল টেস্ট, এর মধ্যে সাইকোলজিক্যাল টেস্টও আছে। তার আচার আচরণ, এই যে কিছুক্ষণের জন্য এখানে বসলো, তার সাইকোলজিক্যাল টেস্টও হয়ে যায়। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই পর্যায়ে আমি মেজর আহমেদ স্যারকে আবার একটু মানে কিছু কোয়েশ্চেন করতে চাই আর কি। স্যার, এই পর্যায়ে দেখা যায় যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যে প্যারেন্টসরা থাকে তারা অনেক চিন্তার মধ্যে থাকে যে আমি আসলে কিভাবে আমার বাচ্চাটাকে হেল্প করতে পারি। সো স্যার, প্যারেন্টসদেরকে নিয়ে আপনার যদি কোনো কথা থাকে স্যার, কোনো অ্যাডভাইস যদি থাকে, আপনি যদি কিছু বলেন স্যার। হ্যাঁ, প্যারেন্টসরা হচ্ছে হলো আসল, হ্যাঁ, পিছন থেকে স্টিমুলাস, কিন্তু স্টিমুলাস দিতে যে আবার করে কি নার্ভাস করে দেয়। হ্যাঁ, এটা হলো মুশকিল, যে বেশি সাজেশন, বেশি উপদেশ এই মুহূর্তে কিন্তু দরকার নাই। তো বেশি সাজেশন, বেশি উপদেশ কথারই বলার দরকার নেই, শুধু পিঠের মধ্যে প্যাটার দিয়ে করবে। হ্যাঁ, ওকে চলো, হবে, টেনশন করো না, যা হবে তোমার সাথে আমরা আছি, এই কথাটা যখন বলবে মেন্টালি অনেক সে শক্ত হয়ে যাবে। আর বাবা মা যদি এই ওদের মধ্যে চোখ বড় হয়ে যায়, তাহলে তো ছেলে মেয়ের জন্য এই সাইকোলজিক্যাল ইফেক্ট শুরু হয়ে যাবে, ডোমিনো ইফেক্ট বলেন। হ্যাঁ, সেও ঘাবড়ে যাবে। শুধু সাহস দিতে হবে, যা হবে হবে, আল্লাহর উপরে হাওয়া ছেড়ে দিলাম। হ্যাঁ, আর বেশি করে পড়, বেশি করে থাক, বেশি করে ইয়ে কর। হ্যাঁ, ওভার ইয়ে দিলেই কিন্তু তুমি পারবা। তুমি দেখো, আমরা যখন ক্যাডেট কলেজে খেলাধুলা করতাম, বা মনে করে টিম নামতেছে বা কিছুই না, এই এত শীতকাল,
পাশের পাড়ার সাথে আমাদের ব্যাডমিন্টন কম্পিটিশন আছে, নর্মাল যেভাবে হ্যাঁ। স্ম্যাশ করতে পারতেছে, যে খেলা শুরু হয়েছে কেউ স্ম্যাশ করে না, দেখছো খেলা হয়ে গেছে স্লো, নর্মাল খেলাই খেলতে পারতেছি না। ঠিক একইভাবে প্যারেন্টসরা এই মুহূর্তে ক্লাস 6 এর বাচ্চা, মানে তার বয়স হলো 11 কিংবা 12, হ্যাঁ তুমি পারবা, যা হবে আমরা আছি তোমার পিছনে, টেনশন করো না, হ্যাঁ যা হবে আমরা তোমার কি করবো, এর বেশি জানে আর দুটা কথা না বলে, বাকিটা আমরা আইকেন একাডেমি আমরা করে নেবো, আমরা শিখাই নেবো, বলবো, বারবার প্র্যাকটিস করাবো। হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট, যে বাপ মাকে সেটাকে শুধু প্যাট আপ করা হবে, ডোন্ট ওয়ারি। ওদেরকে একটা সেফ শেল্টার দেওয়া স্যার, যে তুমি যাই হোক তোমার সাথে, তোমার ভাগ্যে যাই লেখা আছে, আমরা তোমাদের পাশে আছি, না হলে পাশে বাচ্চা আছি, নিজেদেরকে হ্যাঁ। একা মনে করবে স্যার। হ্যাঁ কারেক্ট, কিন্তু ওই যে আছে না, তুমি দেখো আজকে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু যোগ করি, যেহেতু আমি এখন ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে আছি, আর সেখানে না আমি দেখি যে ইউনিভার্সিটি লেভেলেও বাপ মারা গার্জেনদের বেশি বসে আছে। আমি আপনার হোয়াট আর ইউ ডুইং, এটা তো 5-6 এর ছেলে 3-4 ঠিক আছে, হ্যাঁ ক্যারেট কোর্স পার হয়ে তুমি চিন্তা করো, আমি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়তেছে, প্যারেন্টস ইয়েতে গার্জেন রুমে, আমি ছেলেকে কি স্বাবলম্বী হতে দেবেন না, ইন্ডিপেন্ডেন্ট হতে দেবেন না? আচ্ছা তুমি দেখো না, এই সাহসী পায় না। তো একটা বাচ্চার সেম একই ঘটনা, এখানে যখন ইন্টারভিউ দিতে যাবে কিচ্ছু বলার দরকার নাই, তুমি যাও আমরা আছি, সাবাস, হ্যাঁ ওর ভিতর শুধু জোশ দেওয়া আর কিচ্ছু না, সে বাকি করে নেবে। আচ্ছা খালিদ, এবার কোশ্চেন হচ্ছে তোমার প্রতি, যে আগের রাতে মানে যে কোনো ইন্টারভিউ যখন হয়, এখন তো তুমি ঢাকা ভার্সিটিতে পড়ছো, সো এখনকার এক্সপেরিয়েন্স হোক বা হচ্ছে সেই ক্যারেট কলেজের পুরাতন এক্সপেরিয়েন্স হোক, সো ইন্টারভিউর আগের রাতটা নর্মালি কারো ঘুম হয় না। তো তুমি আগের রাতে আসলে কি কি ধরনের প্রিপারেশন নিতে, বা কিভাবে তুমি চিন্তামুক্ত থাকতে, এই ব্যাপারটা যদি তুমি শেয়ার করতে। আচ্ছা ঠিক আছে, খালিদ আমি একটা ব্রেক নিচ্ছি, আমি এরপর যদি সময় থাকে আমি আরেকবার আসবো। হ্যাঁ স্যার অবশ্যই স্যার। ঠিক আছে শিয়াব, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো, যে ভাইভা কিন্তু আসলে ওরকম কোনো পরীক্ষা না যে এখানে ফর্মালি আমাকে এগুলো পারতে হবে, এগুলো কোশ্চেন করবে, আমাকে বড় বড় ম্যাথ করতে দিবে, আমাকে গ্রামাটিক্যাল হার্ড টপিক জিজ্ঞাসা করবে, এরকম কিন্তু কোনো কিছু না। এটা মোরালেস হচ্ছে একটা ডিসকাশনের মতো, গল্প করার মতো আর কি। সো একটা স্টুডেন্টকে এরকম নার্ভাস হওয়ার কোনো কিছু নাই, যে আমাকে পরের দিন কি হবে, আমাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি কি বলবো, কি করব, এরকম নিয়ে নার্ভাস হওয়ার কোনো পয়েন্ট নাই। আমি যেরকম সেরকমই। এবং এটা রেকমেন্ড করা হয়, যেহেতু একটা ইন্টারভিউ বোর্ড এখান থেকে টুকিটাকি বিভিন্ন জিকে জেনারেল নলেজের কোশ্চেন করে, সো এটা বেটার হয় যে একটা ক্যান্ডিডেট যদি আগের 2 থেকে 3 দিন দেশের অভ্যন্তরে কি হচ্ছে, বাইরের দেশে কি হচ্ছে, সাধারণ যে জিকের কোশ্চেন গুলো আছে, রিসেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলে আর কি, রিসেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স যদি একটু দেখে যায়, শিহাব, তাহলে তার নলেজটা একটু ভালো হয় আর কি। ইন্টারভিউ বোর্ডের মধ্যে সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, যে দেশে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, তার জন্য জিনিসটা বেটার। বাট এখানে এক্সট্রা করে কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, যে আমি রাতে ঘুমাবো না, আমি রাতে পড়বো, নার্ভাস হয়ে যাব। সেটা মনে রাখতে হবে যে যতটা নার্ভাস ততটা এটা একটা ব্যাড পয়েন্ট, ডিমেরিট পয়েন্ট। ইন্টারভিউ বোর্ডে যতটা নার্ভাস হবে কোনো ক্যান্ডিডেট, ততই তার জন্য খারাপ। যতটা হাসি খুশি থাকতে পারবে, যতটা গল্প করতে পারবে, ততই ভালো আর কি। শেখার বিষয়গুলো ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এটা ভুল থাকে একটা। আচ্ছা এই পর্যায়ে মানে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আসলে তোমার কোনো যদি সাজেশন থাকে তোমার ছোট ভাই বোনদের জন্য। আচ্ছা, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমার মনে হয় যে অনেক ক্যান্ডিডেট থাকে যারা কিন্তু পড়াশোনা অনেক ভালো, অনেকটা পড়ে এসেছে, তারা দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে এন্টার করার পরে একটু নার্ভাস হয়ে যায়, যে আমি মনে হয় কিছু পারি না। সো ইন্টারভিউ বোর্ডে এমন ভাবে যেতে হবে যে আমি সব পারি এরকমও না, আবার আমি যে কিছুই পারি না এরকমও না। জাস্ট আমি একটা স্বাভাবিকভাবে গল্প করব, জাস্ট আমার একটা সিনিয়রদের সাথে, আমার গুরুজনের সাথে এরকম যেভাবে গল্প করা হয়, এভাবে যদি একটা ক্যান্ডিডেট যায় যে না ঠিক আছে, ওনারা কোনো পুলিশ না যে ওনারা আমাকে কোনো এমন কোশ্চেন জিজ্ঞাসা করবে না যেটাতে আমি ভয় পেয়ে যাই, স্বাভাবিকভাবে যে গল্প করার মতো করে যদি তারা ভাইবাটা শেষ করতে পারে, এটাই মনে হয় ভালো হয় আর কি। বিশেষভাবে শিহাব, আজকের দিনের মতো শেষ করো। জি স্যার, আমি শেষ করছি স্যার। আপনার মানে এবারের যারা হচ্ছে ভাই ভাই অংশগ্রহণ করছে তাদের জন্য আপনি যদি শেষ মুহূর্তে কিছু সাজেশন দিতেন স্যার, শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক। এবার যারা ভাইবার জন্য অনুশীলন করছে বা ভাইবা ভালো করার জন্য চেষ্টা করছে, তাদের জন্য একটাই সাজেশন হলো প্রিপারেশন ভালো করে নেওয়া, এবং ভাইবা আলোচনা হইলো, এই আলোচনা থেকে তারা যা
শিখলো, এগুলি কার্যকরীভাবে চেষ্টা করা। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য এবং সময়ের জন্য স্যার। ওকে, ধন্যবাদ আজকে সবাইকে। আজকে আলোচনার মাধ্যমে আমরা আশা করি ভাইবা নিয়ে আপনাদের ভয় অনেকটাই কমে গেছে। আহ, শেষ মুহূর্তে আমি কিছু কথা বলে শেষ করতে চাই যে তোমরা যারা এবারের মানে ভাইভাতে অংশগ্রহণ করছো, তোমরা মনে রাখবে যে তিতা মানে ভয় নয়, তিতা মানে নিজেকে প্রকাশ করার সুযোগ। সো এটাই তোমাদের সুযোগ, এই সুযোগ বারবার আসবে না। এইবারেই যাতে তোমরা নিজেদেরকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে প্রুফ করতে পারো। আমি আমাদের সম্মানিত অতিথিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই আমাদের সবাইকে যারা ধৈর্য নিয়ে লাইভটি দেখছেন। এই লাইভটি উপকারী মনে হলে আইকানিতে আপনারা যে কোনো কোয়েরির জন্য যোগাযোগ করতে পারেন। আর আগামী 25 জানুয়ারি সকাল 10টা থেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আপনারা যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড প্রবলেম আমাদের ডক্টরের সাথে শেয়ার করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য এবং লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং সবার জন্য শুভকামনা।